had been India's ally, but তুমি কিন্তু আমেরিকার মুখে কোনোদিন বলবে না আমেরিকা যে ইন্ডিয়া ইজ নট আওয়ার অ্যালাই, বাট উই আর এগেনস্ট ইন্ডিয়া, এই ধরনের কথাবার্তা কোনোদিন বলবে না। কেন বলবে না? কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনসে ইউটিলিটি ফ্যাক্টরটা একটা বড় ফ্যাক্টর, যে আমি কতটা কার কাছে প্রয়োজনীয়, মানুষ কতটা আমাকে ব্যবহার করে তার হিতে কাজ করাতে পারবে। কারণ যখন আমি ইউটিলিটি ফ্যাক্টরটা আমার হারাবো, তখন কিন্তু উল্টো দিকের মানুষটা আমার উপর থেকে ইন্টারেস্টটা হারাবে। এই ইন্টারেস্টটা ভারতবর্ষের প্রতি এদের হারায় না। তার জন্য চায়নার সাথে আমাদের বর্ডার লাইন কনফ্লিক্ট থাকলেও চায়না কিন্তু বারংবার আমাদের সাথে স্টেজ শেয়ার করে, চায়না কিন্তু বারংবার আমাদের সাথে একই অর্গানাইজেশনে আজকের ডেটে বসে আছে। এবং আমি তোমাকে সব প্রশ্নের উত্তরে আবারও সেই কথাটা রিপিট করছি, বারংবার ইকো করছি, সব প্রশ্নের উত্তর আমার কোথাও গিয়ে মনে হচ্ছে জুলাই মাসে রিওতে লুকিয়ে আছে। এই জুলাই মাসে রিও, ব্রাজিলে ফুটবল যেমন আমরা ফ্যান হয়ে গেছিলাম, আমি জুলাই মাসে রিওতে এমন কিছু ঘটনা ঘটতে পারে যেটা ব্রাজিলের আবার করে ব্রাজিলের দিকে সবার চোখ ঘুরিয়ে দিতে পারে। আচ্ছা, মানে ব্রিক্সের অনেক কিছু নির্ভর করছে। কিন্তু এই যে পাকিস্তানের ভেতরে তো আমেরিকা একেবারে ঘাঁটি কেড়ে বসে গেছে, সেটা এই মুহূর্তে আর বলার অপেক্ষা রাখে না। এটা ঠিক করছেটা কি? মানে আমেরিকা কি এবার প্রত্যেকটা দেশকে পরমাণু উস্কানি দিচ্ছে? এটা যদি আরও একটা যদি যুদ্ধের পথে গোটা পৃথিবী হাঁটে, তাহলে তো ধ্বংস হয়ে যাবে। কারণ প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুটো বিশ্বযুদ্ধ আমাদের পৃথিবী দেখেছে, তখন এই পরমাণু এতটা তাদের হাতে কারোরই ছিল না। হিরোশিমা নাগাসাকির অবস্থা এখনো আমরা কেউ ভুলিনি, কিন্তু এখন অনেকগুলো দেশ আছে যাদের কাছে সেই পরমাণুটা রয়েছে। এই জায়গায় কি কোথাও একটা সুরসুরি দিচ্ছে পরমাণু যুদ্ধের পথে আমেরিকা? শান্তি শান্তি শান্তি, যুদ্ধ নয় সামনে বলে আমেরিকা কনফ্লিক্টে হাওয়া দেওয়া একটা স্বভাব আছে। তার কারণটা হচ্ছে কনফ্লিক্ট যত বাড়বে তাদের আর্মস বাড়বে, সেটা আর্মসটাকে তারা অফিসিয়ালি বিক্রি না করুক, টেবিলের তলা দিয়ে বিক্রি করবে, সেগুলো করাতে পারে। কিন্তু পরমাণু খেলাটার মধ্যে হাত যে পুড়ে যাবে আমেরিকারও, সেটা আমেরিকা ভালো মতো জানে। তাই জন্য সেটাকে উস্কাবার চেষ্টা করবে না। আমেরিকা যেটা চেষ্টা করবে সেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থানটা যেটা পাকিস্তানের আছে বা বাংলাদেশের আছে, সেইটার অ্যাডভান্টেজ নিয়ে ওরা ওখানে গিয়ে দখলদারি করার চেষ্টা করবে এবং সেখানকার রিসোর্স চুরি করার চেষ্টা করবে। সেখানে এমন কিছু এক্সপেরিমেন্টেশন বা মিলিটারি বেস তৈরি করার চেষ্টা করবে যেইগুলোকে পরবর্তীকালে স্ট্র্যাটেজিক্যালি ইউজ করে সেই করিডোরসগুলো থেকে ট্রানজ্যাকশনাল ইকোনমিতে হাত পাকাবার চেষ্টা করবে। এইটা করার চেষ্টা করবে এবং এইটা করার চেষ্টা করাটা কিন্তু এদের চরিত্রে পড়ে, এটা এদের জেনারেল চরিত্র, এবং সেটাই এরা বারংবার করে এসছে, আবারও করছে এবং করবেও। এবং বারবার করে আমরা দেখছি যে কখনো আমেরিকা ঢুকে যাচ্ছে রাশিয়া ইউক্রেনের মধ্যে, কখনো ঢুকে যাচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে, কখনো ইরাক ইরানের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিচ্ছে, কখনো ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিচ্ছে, কখনো বাংলাদেশকে শান্ত করার নাম করে তার ভেতরে নিজে ঢুকে বসে আছে। মানে গোটা বিশ্বে নিজেদেরকে এইভাবে গুটিগুলো সাজিয়ে নিজের জমিকে তো তারা কখনো ইউজ করে না, অন্য লোকের জায়গায় গিয়ে আফগানিস্তান, ইরাক, মানে এদের মতো দেশগুলোকে ছিবড়ে করে দিচ্ছে। কিন্তু গোটা বিশ্ব এটা মানবে আর কতদিন? মানে মানছে না তো। তুমি একটু লক্ষ্য করে দেখো, ইউনাইটেড নেশনস যেটা একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন হিসেবে নিজেদের পরিচিতি ছিল, আজকের ডেটে দাঁড়িয়ে এটা একটা আমেরিকান অর্গানাইজেশনে পরিণত হয়েছে। নেটো সেটা একটা আমেরিকান অর্গানাইজেশনে পরিণত হয়েছে। এবং এই অর্গানাইজেশনসগুলো যেটা আগে একটা বিশ্বাসের জায়গা ছিল, একটা আস্থার জায়গা ছিল, বিভিন্ন দেশ মনে করেছিল এদের ছত্রছায়ায় অনেক কিছু ডিসিশন নেওয়া যেতে পারে, আজকে তারা সেটা হারাচ্ছে। এবং হারাচ্ছে শুধু বলে নয়, তাদের কন্ট্রোল ওভার কনফ্লিক্ট আস্তে আস্তে ঢিলা হয়ে যাচ্ছে। কেউ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের এই রকম ধরনের ডিবেট হচ্ছে, যে ডিবেটগুলো পরিষ্কার প্রমাণ করে দিচ্ছে যে নো ম্যাটার হোয়াট ইউ ডু, আই উইল ডু হোয়াট আই ওয়ান্ট। আমি যা চাই আমি তাই করব, তুমি আমাকে যাই বলো না বলো, আমি যা চাই তাই করব। এই জিনিসটা তো আগে ছিল না। এই জিনিসটা আজকের ডেটে হচ্ছে কারণ ইউনাইটেড নেশনের যে একটা পক্ষপাতী ইনক্লিনেশন, সেটা কিন্তু মানুষ বুঝতে পারছে, সেটা কিন্তু দেশগুলো বুঝতে পারছে। ইন্ডিয়া কি করবে এবার? কাকে বেছে নেবে? দেখো, ইন্ডিয়া কাউকে বেছে নেবে না। ইন্ডিয়ার জায়গায় নিজের স্ট্যান্ডটাকে পাওয়ারফুলি থাকবে, ভালো করে বোঝো। কারণ ইন্ডিয়া তো ইসরায়েলেরও বন্ধু। আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। এই বিশ্বে, এখনকার বিশ্বে, আমি এটা 1970 সাল নয়, এটা 1990 সাল নয়, এটা 2005-06 নয়, আজকের ডেটে 2025-এ সরি, দেয়ার ইজ সামথিং লাইক এ ইন্ডিয়া স্ট্যান্ড। এখানে কিন্তু আই স্ট্যান্ড বাই আমেরিকা, আই স্ট্যান্ড বাই রাশিয়া, এই ধরনের কিছু বলার দরকার নেই। আমি রঘুদার বন্ধু, আমি রামদার বন্ধু, শ্যামদার বন্ধু বলার দরকার নেই।
আমি এবং আমার এদের সাথে বন্ধুত্ব আছে, দ্যাটস এ ডিফারেন্ট কল। আমি আমার জায়গায় আমার যেখানে পা রেখেছি সেখানকার আমি মজবুত খিলাড়ি। এবার পয়েন্টটা হচ্ছে বাকি বহু লোকের সাথে আমার সম্পর্ক ভালো, আমি পাড়ায় ভালো আমার জায়গায় আছে এবং বাকি বহু লোকের সাথে আমার সম্পর্ক ভালো। তার মানে সম্পর্ক ভালো ভালো মানে এটা নয় আমি পাড়ার অমুক লোকের কথায় উঠি বসি। আই অ্যাম নট ইয়োর সার্ভেন্ট, আই অ্যাম ইয়োর অ্যালাই, ইয়োর পার্টনার। এই জিনিসটা বুঝতে হবে। আমি কিন্তু সেই অবস্থানটা আজকে ভারতবর্ষ কিন্তু গেইন করেছে, সেই অবস্থানটা গেইন করেছে বলেই আজকে ভারতবর্ষের ব্রিক্স এমন জায়গায় এসে দাঁড়িয়ে আমেরিকা নিজের রেসলেসনেসটাকে ধরে রাখতে পারছে না। আমেরিকা বারবার বোঝাবার চেষ্টা করছে যে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। কেন? কোথাও কি ব্রিক্সের আগে আমেরিকা অশান্ত, মানে মারাত্মক অশান্ত, ডি-ডলারাইজেশনের কথা যেটা আগের দিনই আপনি বলছিলেন, পাগল হয়ে গেছে। সেটা কি কোথাও একটা আন্দাজ পাচ্ছে? সেই কারণেই কি এতটা উঠে পড়ে লেগেছে? আমার এক মাস্টারমশাই বলতো যে পুরুষ মানুষ সব থেকে ইনসিকিওর হয় এই কারণে নয় যদি তার বউ তাকে না বলে বাড়ির বাইরে যায়, পুরুষ মানুষ সব থেকে ইনসিকিওর হয় যখন তার মানি ব্যাগ খুঁজে পায় না। ঠিক আছে, হ্যাঁ একটা কথা বলতো উনি এইভাবে বলতো, এটা নাথিং টু ডু উইথ দ্য জেন্ডার, আমি হাস্যরস হিসাবে বললাম। এর কারণটা হচ্ছে আমেরিকার এই যে সিংহ, একটা পুরুষ সিংহ দেখাতে চায় না, বলেন না কথায় কথায়, তো আমেরিকা সেখানে মানি ব্যাগটা খুঁজে পাচ্ছে না, কারণ বুঝতে পারছে না যে মানি ব্যাগটা খুঁজে পেলাম আমি হয়তো জুলাই মাসের পরে আগস্ট মাসে মানি ব্যাগটা খুলে দেখলাম যে ডলার্সগুলো আছে সেগুলো টিস্যু পেপার হয়ে গেছে। কারণ আজকের ডেটে দাঁড়িয়ে তোমার মানি ব্যাগে কত পয়সা আছে সেটা রিয়েলি ডাজন্ট ম্যাটার টু আস, বিকজ আমরা চাইলে ওটাকে টিস্যু পেপার করে দিতে পারি। রাশিয়াও তোমাদের ব্যাপারে খুব একটা কনভিন্স নয়, চায়নাও তোমাদের ব্যাপারে তোমরা যেভাবে ট্যারিফ চাপিয়েছো চায়নাও তোমাদের ব্যাপারে খুব একটা কনভিন্স নয়, রাশিয়া কনভিন্স নয়, চায়না কনভিন্স নয়, তবুও ডি-ডলারাইজেশন হয়নি বিকজ এই অধমের দেশ সেই সময় দাঁড়িয়েও ইকুইলিব্রিয়ামের কথা বলেছে। এই অধমের দেশ সেই সময় দাঁড়িয়েও তোমাদের দিকে তাকিয়ে ভদ্রতার কথা বলেছে যে রিপ্লেসমেন্ট করো না। আজকের ডেটে দাঁড়িয়ে যদি সেই রিপ্লেসমেন্ট শুরু করে দেয় বা সেই রিপ্লেসমেন্টকে কোনোভাবে হাওয়া দিয়ে দেয় তখন কিন্তু এই যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পেঁয়াজি খাওয়া বেরিয়ে যাবে। একদম। আমি এই যে আলোচনাগুলো আমরা করছিলাম এবং অনেক দিন ধরে তো আমরা এই সম্পর্কগুলো নিয়ে আলোচনা করছি, আমেরিকা, রাশিয়া, ইসরায়েল, প্যালেস্তাইন, এই সম্পর্কগুলো, ইসরায়েল এবং প্যালেস্তাইনের এই যে লড়াইটা 2 বছর 2.5 বছর প্রায় 3 বছরের কাছাকাছি হয়ে গেল এই লড়াইগুলো চলছে, কিন্তু এখন তো অনেকটা ঠান্ডা হয়ে আসার কথা, কারণ আমরা দেখেছি যে গাজা স্ট্রিপ এই মুহূর্তে পুরোটা ফাঁকা, নতুন করে আর কিছু নেই। প্যালেস্তাইনও মোটামুটি এখন তারা বসে গিয়েছে নিজেদের জায়গায়, যে আর করে লাভ নেই, এটা ফিলিস্তিন বুঝে গেছে। যেভাবে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ওয়ান ফাইন মর্নিং যে আমার গাজা স্ট্রিপটা চাই, এবং অনেক ক্ষেত্রে তিনি কানাডাকেও বলছেন যে কানাডা